একটাই বিয়ে করেছি, তাও তোমাকে। আমি লুইচ্চা না। পাখি প্লেট হাতে নিল, অতঃপর নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমার হাত ধোয়া নেই, আপনি খেয়ে নিন। ওয়াশরুম থেকে ধুয়ে আসো যাও। পাখি হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে শ্রাবণের মুখের সামনে ধরল। শ্রাবণ পাখির ভাতের নলা ভর্তি হাতটা ধরে ঘুরিয়ে ফিরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে হতাশ শ্বাস ফেলে বলে উঠল, মেয়ে, তোমার যেটুকু হাত আর যেটুকু ভাতের নলা তুলেছ, এই হাতে ভাত খেতে গেলে আমার রাতের আধার ফুরিয়ে সকালের আলো ফুটবে, তাও দেখা যাবে প্লেটের ভাত ফুরাবে না। শ্রাবণ কথাটা বলে টুপ করে পাখির হাত থেকে খাবারটা খেয়ে ফেলল। পাখি নাক ফুলিয়ে প্লেটটা এগিয়ে দিল শ্রাবণের দিকে, মুখ ঘুরিয়ে বলল, আপনি খেয়ে নিন। আমি পুচকি, আমার হাতও পুচকি, তাই আমার ভাতের নলাও পুচকি। পাখি উঠে যেতে শ্রাবণ অকস্মাৎ পাখির বাম গালে চুমু দিল। পাখি স্থির হয়ে অবাক নেত্রে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ একবার পাখির মুখশ্রী দেখে ভাবলেশীনভাবে বলল, আমিও দিলাম পুচকে টাইপ শাস্তি, ভবিষ্যতে বড় টাইপ ভুল করলে বড় টাইপ শাস্তি দিব, বুঝলে? চারদিকে লাল আভায় ছেয়ে গেছে, সূর্য ডুবছে, প্রকৃতি জানান দিচ্ছে ধরণীতে প্রদোষকাল নেমে এসেছে। সূর্য ডুবে চারদিকে আস্তে আস্তে তমসাচ্ছন্ন হতে লাগলো। ঘড়ির কাঁটা তখন 7টার ঘর পেরিয়ে 8টা ছুঁই ছুঁই। পাখিরা তখন বাড়ি পৌঁছালো। চয়ন তালুকদার আর শাহেদা বেগম বাড়ির ভেতরে ঢুকতেই শ্রাবণ পাখির হাত ধরে ঢুকলো। শাহেদা বেগম ব্যস্ত হয়ে শ্রাবণকে বসতে দিল। বসবো না মামি, ফ্রেশ হতে হবে, ক্লান্ত লাগছে। শাহেদা বেগম শ্রাবণের কথা শুনে পাখির দিকে তাকিয়ে মোলাম কণ্ঠে বললেন, জামাইকে নিয়ে ঘরে যা, দেখিস জামাইয়ের যেন কোনো সমস্যা না হয়। পাখি শাহেদার কথার উত্তর করল না, নিজের মতো হাঁটা ধরল পিয়াস রহমানের ঘরের দিকে। শ্রাবণও পাখির পিছু নিল। পাখির ঘর কোনটা এটা তার অজানা, তাই পাখির পেছনে ঘুরতে হলো। পিয়াস রহমান তখন সোজা হয়ে শুয়েছিলেন। চোখের কার্নিশ ভেজা স্পষ্ট তা দেখা যাচ্ছে, মুখটা মলিন, শুকিয়েও গেছে কেমন। বাবার এমন অবস্থা দেখে পাখির বুকটা হা করে উঠল। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। পিয়াস রহমানের কাছে গিয়ে পাখির ছোট্ট হাতখানা পিয়াস রহমানের মাথায় রাখলো। হাতের স্পর্শে পেয়ে পিয়াস চোখের পাতা টেনে খুললেন। চোখটাও যেন খুলতে পারছে না। এটা দেখে পাখি এবার জোরে কেঁদে দিল। পিয়াস রহমান মেয়েকে দেখে চোখে পানি নিয়ে অধর করে হাসি ফুটিয়ে মেয়েকে এক হাতে জড়িয়ে ধরলেন। মেয়ে আসা কণ্ঠে বলে উঠলেন, কাঁদছিস কেন মা? আপনার এই অবস্থা কেন আব্বা? মেয়েকে ছাড়া আর কেমন থাকবো? তুই কেমন আছিস? শ্বশুর বাড়ির লোক কেমন মা? ভালো আব্বা। পিয়াস রহমান স্বস্তির শ্বাস ছাড়লেন। পাখি চোখের পানি মুছে দিয়ে বললেন, জামাই আসেনি? এসেছে। কোথায়? বাইরে। নিজের ঘরে নিয়ে যাসনি? না। জামাইকে ঘরে না নিয়ে গিয়ে এখানে এসেছো? হ্যাঁ। আমি আমার মেয়েকে সব শিখিয়েছি। যাও, জামাইকে নিয়ে ঘরে যাও। অনেকখানি পথ গাড়িতে এসেছো, বিশ্রাম নাও গিয়ে। আর একটু থাকি তোমার কাছে। পিয়াস রহমান মেয়ের মুখের দিকে তাকালেন। মেয়ের এমন আকুতি শুনে তার কিছু বলতেও ইচ্ছে করছে না। থাকুক না মেয়েটা আর একটু পাশে। অকস্মাৎ দরজার দিকে চোখ পড়তেই পিয়াস রহমান সেদিকে তাকিয়ে রইলেন। পাখি পিছু করে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে। শ্রাবণ ঘরে ঢুকে পাখির পাশে দাঁড়ালো। পিয়াস রহমানের দিকে তাকিয়ে বলল, তোমার শরীর কেমন আছে বাবা? পিয়াস রহমান উত্তর করলেন না। সে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে এক ধানে। কি সুন্দর সেই মুখখানা। মেয়ে আর মেয়ে জামাই একে একসাথে দেখে পিয়াস রহমানের অদরকোণে হাসির রেখা দেখা দিল। অনেকদিন পর বোধহয় এই সত্যি হাসির সাথে তার সাক্ষাৎ হলো। মনের কোথাও একটু সুখ অনুভূত হলো। শ্রাবণ পাখিকে ইশারা করে বাইরে যেতে বলল। পাখি ভ্রু কুঁচকে নিল। তার আব্বাকে ডেকে সে কেন বাইরে যাবে? পাখি শ্রাবণের কথা শুনল না, ঠায় বসে রইল। পাখিকে উঠতে দেখে শ্রাবণ পাখির কাজ ঘেঁষে দাঁতে দাঁত চেপে বলল, শাস্তি স্বরূপ আবার চুমু খেতে ইচ্ছে করছে বুঝি? পাখি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। পিয়াস রহমানের দিকে তাকিয়ে বলল, মা কোথায় আব্বা? আমি মায়ের সাথে একটু কথা বলে আসি। বলেই পাখি বেরিয়ে গেল। শ্রাবণ পিয়াস রহমানের পাশ ঘেঁষে বলল। পিয়াস উঠতে চাইলে শ্রাবণ বাধা দিল। কষ্ট করে উঠতে হবে না, শুয়ে থাকুন আপনি। বৃষ্টির পানি চালের ওপর পড়তে ঝুম ঝুম শব্দ তুলছে তা। পাখি নয়নজোড়া বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসে আছে। আশ্চর্য করা বিষয়, তার সাথে বা তার আব্বা মার সাথে এবারই সবাই আজকে বেশ ভালো ব্যবহার করেছে। রত্না বেগম একা একা রান্না করেছে বিদায় পাখি গিয়েছিল সাহায্য করতে, কিন্তু সাহিতা তাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। এর থেকেও বেশি আশ্চর্য হয়েছে যখন সাহিতা রত্নাকে রান্নাঘর থেকে পাঠিয়ে দিয়ে নিজে একাই রান্না করার কথা বলল। হঠাৎ এমন পরিবর্তন পাখির ভালো ঠেকল না।
দীর্ঘশ্বাস ফেলল পাখি। তার আব্বা মার সাথে একটু ভালো ব্যবহার করলেই পাখি খুশি। সে তো চলেই গেছে। দরজা খোলার শব্দ হতে পাখি ঘুরে চাইল। শ্রাবণ এসেছে। এতক্ষণ পিয়াস রহমানের ঘরে ছিল। দুজন এতক্ষণ কি নিয়ে পক করছে উপরওয়ালাই জানে। চলো, তোমাকে একটু ভালোবাসি। অকস্মাৎ এহেন কথায় পাখি ভরকে উঠল। ততক্ষণে শ্রাবণ দরজা আটকিয়ে পাখির নিকটে এসে বসেছে। পাখি বোকার ন্যায় শ্রাবণের দিকে তাকিয়েছিল। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে পাখির আরেকটু কাঁধ ঘেঁষে বসে বলল, ভালোবাসা চাও বউ? পাখি নিশ্চুপ। তার এই মুহূর্তে ঠিক কি বা বলা উচিত। পাখিকে নিশ্চুপ দেখে শ্রাবণ পুনরায় বলল, শুনলাম ছোটবেলা থেকে বাবা আর মায়ের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পাওনি। তোমার জীবনে তো ভালোবাসার অভাব, তাই ভাবলাম তোমার স্বামী হিসেবে তোমাকে একটু ভালোবাসি। আসো বউ, ভালোবাসি। পাখি শ্রাবণের কাছ থেকে খানিক দূরে সরে বলল, ভালোবাসেন ভালো কথা, এত কাছে আসা আসি কি আছে? শাহেদা আর রত্না ব্যতীত সবাই খেতে বসেছে। পাখির কাছে সবচেয়ে আনন্দের বিষয় আজকে পিয়াস রহমানও তাদের সাথে খাচ্ছে। এতদিন পিয়াস আর রত্না বেগমকে ঘরে খেতে দিত শাহেদা বেগম। তারা খেয়ে বা যা অবশিষ্ট থাকতো সেটাই তাদের তিনজনের কপালে জুটত। কিন্তু আজকে সবকিছু নতুন নতুন হচ্ছে যেন। পাখির অদর করে এক চিলটে হাসি ফুটল। সেই হাসির সঙ্গে নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু পড়ল। শ্রাবণ তা আর চোখে খেয়াল করলো। পাখির পায়ে গুঁতো মেরে ক্ষীণস্বরে বলল, আমার বউ এত খচ্চর কেন মেয়ে? চোখের পানি নাকের পানি মিশিয়ে ভাত খাচ্ছে। ছ্যাঃ। শ্রাবণ নাক ছিটকে মুখ ঘোরালো। অতঃপর নিজের খাওয়ায় মনোনিবেশ করলো। পাখি খাবারের পেটের দিকে দৃষ্টি রেখেই বিড়বিড়িয়ে বলে উঠল, চুমু খাওয়ার সময় তো বউকে খচ্চর লাগে না, এখন বউ খচ্চর হয়ে গেছে। পাখিও চোখ মুছে খাওয়ায় মন দিল। আরে বাবা, আপনি তো কিচ্ছু খাচ্ছেন না। অকস্মাৎ শ্রাবণের কথায় সবাই শ্রাবণের দিকে ফিরে তাকালো। পিয়াস রহমান কিয়ৎক্ষণ শ্রাবণের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, খাচ্ছি তো বাবা। কোথায় খাচ্ছেন? প্লেটে ভাত নেই, তরকারি নেই, কিচ্ছুই তো নেই। মামি, ওই মাছের মাথাটা বাবাকে দিন তো। আমি মাছের মাথা খাই না বাবা। এতদিন পাননি তাই খাননি, কিন্তু এখন খেতে হবে। মামি, বাবার পাতে মাছের মাথাটা দিন। পিয়াস রহমানের চোখের কোণ ভেজে উঠল। শ্রাবণের কথায় রত্না বেগম শাড়ির আঁচল দ্বারা চোখের পানি মুছলেন। শাহিদা বেগম অনিচ্ছা সত্ত্বেও মাছের মাথাটা পিয়াস রহমানের পাতে তুলে দিলেন। শ্রাবণের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, তুমিও কিছু খাচ্ছ না শ্রাবণ? মাছের মাথাটা তুমিও খেতে পারতে। আমার থেকে ওটা এখন বাবার বেশি জরুরি মামি। আজকে থেকে এই বাড়িতে যেদিন মাছের মাথা রান্না হবে, ওই মাথাটা আমার শ্বশুর আব্বা যেন পায়। মাছের মাথা তো বারবার সেলিম খায়, এটা ওর অনেক পছন্দের। এতদিন যে খেয়েছে সেটা আমার দেখার বিষয় না, এখন থেকে মাথাটা যেন আমার শ্বশুর আব্বা পায়। কিন্তু চয়ন তালুকদারের সম্পূর্ণ কথা শেষ করার আগেই শ্রাবণ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। চয়ন তালুকদারের দিকে তাকিয়ে বলল, আপনার মাছের মাথা নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো, এখন আমায় উঠতে হচ্ছে। বউ, একটু রুমে আসো তো। পাখি শ্রাবণের দিকে তাকিয়েছিল। শ্রাবণের বলা বাক্যটা শ্রবণে যেতে নয়নজোড়া নামিয়ে নিল। শ্রাবণ কিয়ৎক্ষণ অপেক্ষা না করে ঘরে চলে গেল। রত্নবেগম পাখিকে ঘরে যেতে বলতেই পাখি হাত দিয়ে ঘরে চলে আসলো। শ্রাবণ কানে ফোন চেপে ধরে রুমের এপাশ থেকে ওপাশ পায়চারি করছে। পাখি ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। শ্রাবণ তখনও ফোনে কথা বলতে ব্যস্ত। মিনিট পাঁচেক সময় নিয়ে কথা বলে শ্রাবণ ফোন কাটলো। অতঃপর পাখির কাছে এসে টেনে বসা থেকে তুলল। কপালে পরপর দুটো চুমু এঁকে বলল, কোথাও বের হওয়ার আগে বউকে চুমু দিয়ে বের হতে হয়, বুঝলে? পাখি কিয়ৎক্ষণ শ্রাবণের মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কোথায় যাবেন এত রাতে? আরেকটা বিয়ে করতে যাব বউ, তুমি তো কাছে আসতে দাও না, তাই ভাবছি আরেকটা বিয়ে করব। তারপর সতীন আনলে তখন সতীনকে দেখে তোমার হিংসে হবে, জ্বলবে, তখন নিজে থেকেই। শ্রাবণ অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করার আগেই পাখি শ্রাবণের থেকে দূরে সরে চেঁচিয়ে উঠল। রুষ্ট কণ্ঠে বলে উঠল, আমাকে কেন বিয়ে করেছিলেন? ভালোবাসার জন্য। তাহলে আরেকটা বিয়ে করবেন কেন? তুমি ভালোবাসতে দাও না তার জন্য। পাখি নিশ্চুপ রইল। নয়ন কোণে জল জমল। পলক ফেলতেই তা কপল বেয়ে গড়িয়ে পড়ল। শ্রাবণ তা দেখে হাসল বোধহয়। ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে গেল। পাখির অতি নিকটে গিয়েও শ্রবণেন্দ্রিয় ওষ্ঠদ্বয় দ্বারা স্পর্শ করে বলল, বউ বুঝি আমার ছিচকাদুনে হয়েছে। এসব কান্না টান্না আবার শ্রাবণের অপছন্দ, তাই তো দ্বিতীয় বিয়ে করতে চাইছে। বউ তাতে রেগে গেল নাকি?
পাখি শ্রাবণের নিকট থেকে দূরে সরতে চাইল। রাগে নাক ফোলালো সে। ছোটার জন্য চেষ্টা করতে শ্রাবণ বাধা দিল। পুনরায় একই ভঙ্গিতে বলল, বউ, আমি না ফেরা পর্যন্ত চিন্তা করুক, আমায় নিয়ে চিন্তা করুক, তার সতীনকে নিয়ে চিন্তা করুক। তার কাছে আমি একটা চিন্তা দিয়ে গেলাম, আমায় নিয়ে চিন্তা। শ্রাবণ এবার নিজেই দূরে সরে দাঁড়ালো। ফোন পকেটে পুরে পাখিকে ঘড়ি পরিয়ে দিতে বলল। পাখি কোনো বাক্য ব্যয় না করে বাড়িয়ে দিল ঘড়ি। শ্রাবণ পুনরায় পাখির ললাটে অত ছুঁয়ে বলল, তখন ভালোবাসতে দাওনি, এসে ভালোবাসবো, ঠিক আছে বউ? পাখিকে আর কোনো বাক্য ব্যয় করতে না দিয়ে শ্রাবণ বেরিয়ে গেল। ঘড়িতে তখন রাত 10:30। এত রাতে শ্রাবণ কি কাজে যাবে পাখির বুঝে এলো না। দীর্ঘশ্বাস ফেলল পাখি। মাথা নিচু করে পরপর 6জন দাঁড়িয়ে আছে শ্রাবণের সামনে। কেউ একটা টু শব্দটি করার সাহস পাচ্ছে না। রোবটের মতো দাঁড়িয়ে আছে 6জন ব্যক্তি, যেন দেহের ভেতরে কোনো প্রাণ নেই। রিমোট দ্বারা কন্ট্রোল করা হয় তাদের। শ্রাবণ সহ 7জন মানুষ ঘরে থাকার পরও ঘরটার পিনপতন নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে শ্রাবণী গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে আমি চোখে চোখে রাখতে বলেছিলাম। 6জন ব্যক্তি কারো চোখে পড়েনি, কোথা দিয়ে বের করে নিল ওকে? হৃদয়কে রেখে আমরা 5জন একটু বাইরে গিয়েছিলাম। শিকদারের দলবল এসে হৃদয়কে মেরে আসিফকে নিয়ে গেছে। রিপনের কথাটা শেষ হতেই মেঝেতে ঝংকার আওয়াজ তুলে কাঁচের জগটা টুকরো টুকরো করে হয়ে গেল মুহূর্তেই। রক্তলাল চক্ষু নিয়ে শ্রাবণ উঠে দাঁড়ালো। রাগের দাপটে কপালের রগগুলো অনবরত লাফাচ্ছে। বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই কুত্তার বাচ্চার কলিজা এত বড় হইয়া গেছে, আমার দলের লোকের গায়ে আবার হাত তুলছে। একবার সাবধান করছি, সুযোগ দিয়েছি, শোনেনি। মির্জা শাহরিয়ার শ্রাবণ সুযোগ একবারই দেয়, দ্বিতীয়বার সুযোগ তার কাছে পাওয়া যায় না। দ্বিতীয়বার সে সব শেষ করে দেয়। পাশ ফিরে চোয়াল শক্ত করে রিপনকে উদ্দেশ্য করে বলল, কালকের ভিতর আমি আসিফকে আমার সামনে চাই। কালকে মানে কালকে। মাথায় ঢুকিয়ে নিয়ে কথাটা। এখন যা, সব কয়টা। শ্রাবণের নির্দেশ পাওয়া মাত্র 6জন রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণ চেয়ারে বসে হাত শক্ত করে মুঠো করে নিল। চোয়াল শক্ত করে রাগে ফুঁসে উঠে বলল, এমপি হওয়ার তো বড্ড শখ, তাই না? শিকদার আরাফ হোসেন, এই শখ যদি আমি না মিটিয়েছি তো আমার নাম মির্জা শাহরিয়ার শ্রাবণ না। ঘড়িতে তখন রাত 3:17। তখন শ্রাবণ ঘরে ঢুকলো। রত্না বেগমকে বলে গিয়েছিল ফিরতে রাত হবে। জামাই ফিরেনি বলে সেও ঘুমায়নি। শ্রাবণ কখন ফিরবে, কে দরজা খুলে দেবে সেই চিন্তায় তার ঘুম আসেনি। রত্না বেগম দরজা খুলতেই শ্রাবণ রত্না বেগমকে শুতে বলে ঘরে চলে এসেছে। বিছানার ওপর এক কাঁধ হয়ে শুয়ে পড়েছে পাখি। শ্রাবণ দরজা আটকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পাখির নিকটে। কিছুক্ষণ ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে থেকে ঠোঁট ছোঁয়ালো অর্ধাঙ্গিনীর কপালে। আরেকটু বসে থেকে উঠে যেতে নিলেই পাখি শ্রাবণের হাত ধরে চোখ খুলে তাকালো। স্থির চাহনি শ্রাবণের পানে নিক্ষেপ করে বলে উঠল, যে পেশাটা আমার সবচেয়ে ঘৃণার, আপনি তো সেটাই করেন, তাই না এমপি মির্জা শাহরিয়ার শ্রাবণ? পাখির বলা কথাখানা সমাপ্ত হতেই পাখির হাত ধারা ধরে রাখা তার হাতের দিকে তাকালো শ্রাবণ। ঠোঁটে করে মৃদু হাসির ঝলক দেখা দিল। বইয়ের প্রথম স্বইচ্ছায় স্পর্শ বলে কথা। তবে পাখির কথার প্রেক্ষিতে শ্রাবণ কিছু বলল না। পাখির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। রুমের লাইট অফ করে নিশ্চুপ পাখির পাশে গিয়ে শুয়ে পড়ল। কিয়ৎক্ষণ পেরোতেই হালকা হাতে পাখিকে জড়িয়ে ধরলো পেছন থেকে। শ্রাবণের এই নীরবতা পাখির পছন্দ হলো না। অন্য সময় কথা বলে মাথা খায়, এখন একটা প্রশ্ন করেছে, এখন চুপ করে আছে। পাখি শ্রাবণের হাত তার শরীরের ওপর থেকে সরিয়ে দিল। শ্রাবণ ভ্রু কুঁচকে নিল। পাখি শান্ত স্বরে পুনরায় জিজ্ঞেস করলো, আপনি রাজনীতি করেন? জেনেও প্রশ্ন করার মানে হয় না। ক্ষমতা আছে বলেই সেদিন ওই বুড়ো লোকটাকে এভাবে মারছিলেন। ক্ষমতার পাওয়ার সবখানে দেখায় না শ্রাবণ। আমার চোখ অন্ধ না। চোখ কেন অন্ধ হবে? আপনার তো আবার দয়ালু মন। বাবার বয়সী একটা লোককে কেন মারছি না জেনে শুনেই ন্যাকামো করছিলেন, যেন আপনার কলিজা ফেটে যাচ্ছিল ওই বুড়ার জন্য। পাখির গায়ে বিঁধল কথাগুলো। ও ন্যাকামো কখন করলো? ওরকম একটা বুড়ো লোককে মারলে যে কারোরই কষ্ট লাগা স্বাভাবিক। পাখি ওষ্ঠজোড়া খুলে কিছু বলতে নিলেই শ্রাবণ বাধা প্রদান করে বলে উঠল, এই দেশ, দেশের কথা বাদই দাও। তোমাদের এই গ্রামটাকে তুমি কতটুকু চেনো? এই দেশ, এই গ্রামের খবর কতটুকু জানো? আমার যতদূর জানা, তোমার গন্তব্য এই বাসা থেকে স্কুল অবধি ছিল। তোমার স্কুল ও বাসা থেকে 2 মিনিটের পথ, আর কোথাও তোমার যাওয়া হয়নি। শুধু বাবাকে নিয়ে 2বার হসপিটালে গিয়েছিলে শহর অঞ্চলের দিকে, আর হসপিটালে যাওয়ার সময়
কেউ বাইরে রংঢং দেখার মতো অবস্থায় থাকে না। তাহলে তুমি কি করে শহরের খবর জানবে? বাইরের লোকজন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই।